Today our topic of discussion is antimicrobial stewardship. So here goes the saying, no action taken today, there will be no cure for tomorrow. আমরা নিউক্লিয়ার হলোকস্টের কথা জানি, পরমাণু বোমা কবে হয়েছিল? 6th and 9th অগস্ট, হিরোশিমা আর নাগাসাকি দুটো জায়গায়। তো তাতে we know that numerous number of people died instantly. What if I tell you যে এর থেকেও বড় একটা হলোকাস্ট আমাদের লাইফে আসতে চলেছে? What if I tell you যে এমন একটা টাইম আমরা এরপরে হয়তো we will be very unfortunate as medical professionals, as doctors, যে আমরা হয়তো খুব অসহায়ভাবে আমাদের সেই মৃত্যুটা দেখতে হবে। কোভিডের সময় যেমন প্রথম দিকে, যে সময় কোভিডের কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, যখন কোভিডের কোনো রকম কোনো মেডিসিনস ছিল না, সেই সময় we were forced to see many patients die in front of our eyes. কিছু করার ছিল না। এবং সেটা যখন তোরা হেলথ কেয়ার প্রফেশনাল হিসাবে থাকবি, এখন তো স্টুডেন্ট, এখনই হয়তো একটু ফিল করছিস, তখন দেখবি যখন ওই লোকগুলো এসে তোর কাছে বাঁচতে চাইবে, তুই বাঁচাতে পারছিস না। এর থেকে বেশি পেনফুল আর কিছু নেই। এমন হয়েছিল, আমি জানি বেশ কিছু মেডিকেল প্রফেশনাল আউট অফ দ্যাট গিল্ট, আউট অফ দ্যাট ফ্রাস্ট্রেশন, দে কমিটেড সুইসাইড। তো একটা হিন্দি হরর মুভি দেখেছিলাম অনেক ছোটবেলায়, তখন 20 সাল বাদ, যদিও এখন দেখলে ওটাকে হাসি পায়, যা হয় আর কি, যে হিন্দি সিনেমার যেমন ভূত হয় আটামাকা, তোদের আজকে একটা হরর ফিল্ম দেখাই, হরর পিকচার রাদার, 20 সাল বাদ। You can see this is the antimicrobial susceptibility test distribution. যখন 2002 সাল ছিল, তখন দেখ almost everyone was sensitive. এইবারে only 2। আজ থেকে আর 20 বছর পর ওই ড্রাগগুলো কিছু থাকবে না, ঠিক আছে? This is the report from newspapers, leading newspaper. অর্ধেক অ্যান্টিবায়োটিকে রোগ সারছে না রাজ্যে। In the state, almost more than half of the antibiotics, available antibiotics, are not working. This is the problem. So now what is the problem? This antimicrobial resistance. যখন আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন পেনিসিলিন, তখন এটা একটা প্রেডিকশন করা হয়েছিল যে যদি আজকে এটার এগেনস্টেও কোনো রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়, দেন একটা ছিল প্রি অ্যান্টিবায়োটিক এরিয়া, এরা যখন কোনো অ্যান্টিবায়োটিক ছিল না, একটা ওটি হতো, ইনফেকশন হতো, 50-50 পেশেন্ট শেষ। 50% যাদের ইনফেকশন হলো না বেঁচে গেল, বাকি 50% যাদের ইনফেকশন হয়ে গেল শেষ। এরপরে আবার আমাদের একটা অ্যান্টিবায়োটিক পেলাম, আমরা ট্রিট করলাম, পেশেন্ট সেরে গেল, এতদিন তাই চলছিল। নাও উই উইল বি এন্টারিং ইনটু আ পোস্ট অ্যান্টিবায়োটিক এরা, যেখানে একটা সিম্পল স্টেপ্টোকক্কাস ফ্যারিনজাইটিস, একটু গলা খুসখুস করছে, বা একটা বাচ্চা খেলতে গিয়ে পড়ে গেছে, হাঁটু সরে গেছে, সেখান থেকে যে ইনফেকশনটা হবে, দ্যাট ইনফেকশন will be potential enough to kill the person. This is post antibiotic era. And obviously the medico legal aspect, পেশেন্ট আমাদের আন্ডারে ভর্তি হচ্ছে, হাসপাতালে এমন একটা ইনফেকশন হয়ে গেল, ক্রস ইনফেকশন, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, সেই ইনফেকশনটা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অ্যান্ড পেশেন্ট পাস্ট অ্যাওয়ে। তার রেসপন্সিবিলিটি কার? আমাদের। সো আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, দেখবি, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। আমাদের দশা সেরকম হবে যদি না আমরা এক্ষুনি সেই স্টেপটা নিই। সো this is the biggest challenge for health system right now as per microbiology and medicine is concerned, as per treatment of the infectious disease is concerned, that is
treatment of antimicrobial resistant organisms and infections. তাহলে এইটা কিভাবে আসছে, কি রেজিস্ট্যান্স হয় দেখ, একটা হচ্ছে ইন্ট্রিনসিক রেজিস্ট্যান্স, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স, অ্যানাদার ইজ অ্যাডাপটিভ রেজিস্ট্যান্স। তো কিভাবে আসে দেখ, একটা সিচুয়েশন কল্পনা করি, এর আগেও আমি একবার বলেছিলাম, ধর একটা কলোনি, সেই কলোনিতে 10টা ফ্যামিলি আছে, 10টা ঘরের যে লোকজন তার মধ্যে 8 জন বিলং টু এ ভেরি রেপিউটেড ফ্যামিলি, তারা আমাদের মতো, তাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, তাদেরকে কোনো পুলিশ ভেরিফিকেশন করতে হয় না। কিন্তু বাকি দুটো যে গ্রুপ আছে তারা কিন্তু নোন সমাজ বিরোধী, দে হ্যাভ ক্রিমিনাল রেকর্ডস, পুলিশ ভেরিফিকেশন রেগুলার করতে হয়। এরপরে যদি এমন কোনো সিচুয়েশন হলো যে পুলিশ এসে ওদের সবাইকে টর্চার করতে শুরু করলো, কি না কোনো হয়তো একটা সাসপিশন হয়েছে, তাতে সবাইকে ধরপাকড় করতে শুরু করলো, জেরা করতে শুরু করলো, একটা টাইম পর দেখা যাবে যে ওই 8টা ফ্যামিলি হু আর নট অ্যাকাস্টম টু দ্যাট লেভেল অফ ট্রিটমেন্ট, তারা কি করবে, সেই জায়গাটা সেটা চলে যাবে, বলে আমার দরকার নেই এখানে থাকে। যাবে না কারা, হু আর অ্যাকাস্টম টু দ্যাট ট্রিটমেন্ট, যাদের দুজনের ক্রিমিনাল রেকর্ডস আছে, তাদেরকে পুলিশ ভেরিফিকেশন করতে যেতে হয়, তাদেরকে জেরা খেতে হয়, পুলিশের চড়থাপ্পড় খেতে হয়, তারা বলবে না আমরা থাকবো, হ্যাঁ ঠিক আছে, তো হয়ই আমাদের দিন দুবেলার কাজ। ইভেনচুয়ালি কি হবে, তারা আস্তে আস্তে পুরো কলোনিটা দখল করে নেবে, তাদের অফস্প্রিং হবে, তাদের অফস্প্রিং হবে। আমরা 20-25 বছর পরে দেখব যে ওখানে শুধুমাত্র ওরাই রয়েছে, যারা ভালো লোক তারা কিন্তু সেখানে নেই। সেম সিচুয়েশন যদি আজকে দেখা যায় যে একটা দুটো আছে রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক ডিনোটেড বাই দ্য রেড কালার অ্যান্ড আদার মাইক্রো অর্গানিজম, আর ব্লু যেগুলো সেগুলো হচ্ছে সাসেপ্টেবল মাইক্রো অর্গানিজম। এবার যখনই আমরা মেডিকেশন দিলাম, মোস্ট অফ দ্য মাইক্রো অর্গানিজম ডাই আউট, কারা বেঁচে গেল, যারা রেজিস্ট্যান্ট। এবার এরপরে যে কলোনিটা তৈরি হবে সেটা কিসের হবে, সেন্সিটিভ না রেজিস্ট্যান্ট? রেজিস্ট্যান্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো সিডিসি বলছে বিওয়্যার, বি অ্যান্টিবায়োটিক অ্যাওয়্যার। কোন অ্যান্টিবায়োটিক আমরা দিচ্ছি সেটা জানা ভীষণ দরকার। দিস ইজ আ রেজিস্ট্যান্ট মাইক্রো অর্গানিজম, এবং এই রেজিস্ট্যান্ট মাইক্রো অর্গানিজম কিন্তু they will proliferate. Okay, now so there are many mechanisms, আমরা সেগুলোয় আসছি। যেমন এটাকে বলা হয় ইফ্লাক্স পাম্প মেকানিজম। ভেতরে যে অ্যান্টিবায়োটিকটা ঢুকছে সেটা তার কিলিং কনসেন্ট্রেশনে আসার আগেই সেটাকে আরেকটা রাস্তা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, বাইপাস সার্জারি। ওকে, যেখানে কাজ করবে সেই জায়গাটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। বলা হয়েছে ওইখানে একটা রেড ক্যাপ পরা লোক আছে, ওকে ধরে নিয়ে আয়। সেই লোকটা ততক্ষণে ব্লু ক্যাপ পরে ফেলেছে, সে খুঁজতে গিয়ে বলবে কই রেড ক্যাপ পরা তো কোনো লোক নেই, জাস্ট লাইক দ্যাট। অ্যানাদার ইজ অ্যাকোয়ার্ড ইনফেকশন, জাম্পিং জিন। ওকে, there are other things, that is the mutation of regulatory region, and another is acquired resistance. সেটা কি রকম, একটা রেজিস্ট্যান্ট মাইক্রো অর্গানিজম সে নিজের জিনটাকে ট্রান্সফার করলো আরেকজনকে, যেটা সেন্সিটিভ মাইক্রো অর্গানিজম, সেও রেজিস্ট্যান্ট হয়ে গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট, ফরমেশন অফ বায়োফিল্মস। আমি বলেছিলাম একটা লিভিং ইকোসিস্টেম, লাইক এ শিল্ড, আর্মার, যেটা কি হয় ওই ভেতর পর্যন্ত যে ব্যাকটেরিয়া যে কনসেন্ট্রেশন সেটা পৌঁছতে দেয় না, ওটা রেজিস্ট করে দেয় বাইরেই। সো তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স দু রকম হয়, একটা হচ্ছে ইন্ট্রিনসিক রেজিস্ট্যান্স, আর একটা কি অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স। ইন্ট্রিনসিক রেজিস্ট্যান্স মানে যেটা জন্মগত, অ্যাকোয়ার্ড মানে যেটা অর্জিত। ওকে, সো অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স মানে এমার্জেন্স অফ রেজিস্ট্যান্স ইন ব্যাকটেরিয়া হুইচ ইজ অর্ডিনারিলি সাসেপ্টেবল। নর্মালি ওর সাসেপ্টেবল হওয়ার কথা, সেন্সিটিভ হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে সেটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে
অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স। কেন হয়? ওভারইউজ, অ্যাবিউজ, মিসইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। পেশেন্টের কি হয়েছে? জ্বর হয়েছে, মেরোপেনা। পেশেন্টের কি হয়েছে? পেট ব্যথা, মেরোপেনা। পেশেন্টের কি হয়েছে? ডায়রিয়া, মেরোপেনা। পেশেন্ট কি হয়েছে? স্ট্রোক হয়েছে, মেরোপেনা। পেশেন্ট কি হয়েছে? স্যার পেশেন্ট মারা গেছে, স্যার, মেরোপেনা। যদি এটা চলতে থাকে তাহলে কি হবে? ওই একই অ্যান্টিবায়োটিক আমরা আননেসেসারিলি আমরা ইউজ করে যাচ্ছি বারবার 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 বারবার। অ্যান্টিবায়োটিক সিলেকশন প্রেশার মোস্টলি যেগুলো ক্লোজড এরিয়া হয়, ক্রিটিক্যাল এরিয়া, ওটি, আইসিইউ, আইটিইউ, সিসিইউ, এসব জায়গায় এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে যে অর্গানিজম, মাইক্রো অর্গানিজম, তারা আমরা যখন ছিলাম না তখন থেকে আছে, আর আমরা যখন থাকবো না তখন তারাই থাকবে। তাহলে দে নো হাউ টু সার্ভাইভ, দে হ্যাভ মাচ মাচ মোর অ্যাডাপটিভ পোটেনশিয়াল দ্যান আস। তারা তাদের জেনেটিক্সকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারে, অল্টার করতে পারে, মডিফিকেশন করতে পারে, আমরা পারি না। সো ফর দ্যাট রিজন দে উইল সার্ভাইভ, দে উইল অল্টার দেমসেলফ। ওকে, use of particular antibiotic possesses selection pressure in a population. একই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে যাচ্ছি, রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াল পপুলেশন উইল ফ্লারিশ। যে ছবিটা তোদেরকে একটু আগে দেখালাম, সেই ওটা যেটা হবে সেটা হয়তো কার্বাপেনাম বা ওই পার্টিকুলার যে অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করছি তার এগেনস্টে রেজিস্ট্যান্ট হবে। আর কি? ক্রস ইনফেকশন। হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের সময় আমরা কি পড়েছি? যে স্ট্যান্ডার্ড প্রিকশন যেটা ইউজ করতে হয় to protect ourselves and to protect our patients. আজকে আমাদের থ্রু দিয়ে কোনো অর্গানিজম, রেজিস্ট্যান্ট অর্গানিজম যেন তাদের কাছ পর্যন্ত না পৌঁছায়, সেটা দেখতে হবে। ওকে, অ্যাডিকুয়েট স্যানিটারি কন্ডিশন, inappropriate food handling, irrational use of antibiotics, uncontrolled sale of antibiotic over the counter. This is one of the biggest problem right now. আজকে কি হয়, যেগুলো মেট্রোপলিটন সিটি বা যে জায়গায় হয়তো একটা হেলথ জুরিসডিকশন আছে সেসব জায়গায় এগুলো ইমপ্লিমেন্ট করা যায়। আজকে আমরা যেখানে আছি একটা মফস্বল টাউন, এখানে কি হয়? পেটটা একটু ব্যথা করছে, একটু একটা নরফ্লক্স দিয়ে দিল। একটু সর্দি জ্বর হয়েছে, একটা অ্যাজিথ্রোমাইসিন বা অ্যামক্সিক্লার দিয়ে দিল। ওষুধ দোকানই দিয়ে দেয়, আমাদের কাছ পর্যন্ত আসার দরকার হয় না। আজকে কি আমরা এলে বলবো যে এটা কিন্তু একটা ভাইরাল ইনফেকশন হয়েছে, আপনার কিন্তু এই মুহূর্তে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার নেই, আপনি দেখুন, 2 দিন দেখুন, তারপর করুন। ও তো আসবে না আমাদের কাছে। পেশেন্টের ডায়রিয়া হয়েছে, কি খেয়েছিলেন? না কিচ্ছু খাইনি, আগের দিন শুধু 5টা বাসি লুচি আর 10টা মাংস খেয়েছি। তো তার সমস্যা তো অন্য জায়গায়, সেগুলো ট্রিট করছি না আমরা। ওকে, সো নাও উই কাম টু ইন্ট্রিনসিক রেজিস্ট্যান্স। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? যেটা জন্মগতভাবে যে রেজিস্ট্যান্সটা নিয়ে জন্মায়। ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়া আছে যেমন তোর ধর প্রোটিয়াস, সেটা জন্মগতভাবে কোলিস্টিন, পলিমিক্সিন বি রেজিস্ট্যান্ট। ওকে, সো রেফার্স টু ইননেট এবিলিটি, অর্থাৎ বাই বার্থ, the bacterium to resist a class of antimicrobial agent due to its inherent structural and functional activity. এটাকে বলা হয় ইননেট ইমিউনিটি। ধর আজকে কারো প্রোটিয়াস ইনফেকশন হয়েছে, এরকম আমাদের সাথেই হয়েছে। আমাদের একটা পার্টিকুলার মেডিকেল কলেজ হসপিটালে একটা পেশেন্টকে ট্রিট করা হচ্ছিল, ইউটিআই বোঝা গেছিল, তাকে যখন বলা হচ্ছে ইউরোসেপসিসের দিকে যাচ্ছে, দ্য ডক্টরস ডিডন্ট ওয়েট বাট দে স্টার্টেড কোলিস্টিন। Colistin is the last resort antibiotic against gram-negative septicemia. শেষ অ্যান্টিবায়োটিক, ব্রহ্মাস্ত্র, কিন্তু সেটাও ফেলড, পেশেন্ট ডিটোরিয়েট করছে। তখন ভালো করে কালচার সেন্সিটিভিটি আরো অনেক কিছু করা হলো, দেখা গেল প্রোটিয়াস। Protease is intrinsically resistant to colistin. It will not work there. Simple. যেই ড্রাগ চেঞ্জ করা হলো, সাসেপ্টেবল ড্রাগ, অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি, পেশেন্ট দাঁড়িয়ে গেল। দিস ইজ দ্য বিউটি, দিস ইজ দ্য সায়েন্স। ঢিল ছুঁড়ে কিছু হবে না, আমাদেরকে টার্গেটেড থেরাপি করতে হবে। মিউটেশনাল রেজিস্ট্যান্স অ্যান্ড ট্রান্সফারেবল ড্রাগ রেজিস্ট্যান্স। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? One is
mutational resistance. Resistance developed by mutation of resident genes. যেমন অ্যান্টি-টিউবারকুলার ড্রাগস, এগুলো যখন শুরু করা হচ্ছে তখন কি হচ্ছে, লো লেভেল অফ রেজিস্ট্যান্স ডেভেলপ ওয়ান ড্রাগ অ্যাট এ টাইম। এটা কি করে ওভারকাম করা যায়, যখনই আমি কম্বিনেশন করে দিলাম। সেই কারণে একটা কম্বিনেশন অফ ড্রাগস ইজ ইউজড। একটা সিঙ্গেল ড্রাগ আমি রিফাম্পিসিন বা আইসোনায়াজিড দিয়ে আমি ট্রিট করব না, আমরা একটা কম্বিনেশন অফ ড্রাগ ইউজ করি। দিস ইজ দ্য রেশনালি বিহাইন্ড দ্যাট। আমরা একজনের এগেনস্টে ফাইট করে যেতে পারবে, আমি যদি চারজনকে চারদিক দিয়ে ঘিরে দিই, ও কাকে মারবে ঠিক করতে পারবে না। ওকে, অ্যান্ড হোয়াট ইজ ট্রান্সফারেবল ড্রাগ রেজিস্ট্যান্স? তোদেরকে একটু আগে আমি ছবি দেখালাম যে একটা জিন ট্রান্সফার হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ট্রান্সফারেবল ড্রাগ রেজিস্ট্যান্স। দিস ট্রান্সফারেবল ড্রাগ রেজিস্ট্যান্স ইজ প্লাজমিড কোডেড। দেখেছিস গোল মতো জিনটা ট্রান্সফার হলো, সেটাও সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্ট হয়ে গেল। So transferred by conjugation or relay transduction transformation. You know that. Okay. Results in high degree of resistance with multiple drugs which cannot be overcome by using combination of drugs. তাহলে কোনটা বেশি ডেঞ্জারাস? ট্রান্সফারেবল ড্রাগ রেজিস্ট্যান্স। তাহলে দুটো ধরনের ড্রাগ রেজিস্ট্যান্স হলো, one is mutational drug resistance, another is transferable drug resistance. এর মধ্যে মিউটেশনাল ড্রাগ রেজিস্ট্যান্স সেটা লো লেভেল অফ রেজিস্ট্যান্স, ওয়ান ড্রাগ অ্যাট এ টাইম, এবং ইজিলি সেটাকে ওভারকাম করা যায় যদি আমি কম্বিনেশন করে দিই। কিন্তু যেটা ট্রান্সফারেবল ড্রাগ রেজিস্ট্যান্স, যেটা আর প্লাজমিড দিয়ে ট্রান্সমিটেড হয়, সেটা হচ্ছে মাল্টিপল ড্রাগস অ্যাট এ টাইম and high level of resistance. তুই অনেকগুলো ড্রাগের কম্বিনেশন দিয়েও একে আটকাতে পারবি না। Got my point? Yes. So mechanism of antimicrobial resistance, আমরা যেগুলো তখন ওখানে ছবি দেখলাম সেগুলো একটু ডিসকাস করে নিই। নাম্বার 1, ডিক্রিজ পারমিয়েবিলিটি অ্যাক্রস দ্য সেল ওয়াল। কি হয়, অ্যান্টিবায়োটিক যে মলিকুল যেগুলো, সেগুলো বিভিন্ন চ্যানেলস, পোরিং চ্যানেলের মতো কিছু চ্যানেল থাকে, ফুটো থাকে, সেই গর্তগুলো দিয়ে তারা ভেতরে ঢোকে। সেগুলোকে হয় সংখ্যায় কমিয়ে দিল, অথবা ধর আজকে এখানে একটা গেট আছে, 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 5টা গেট আছে। সেই 5টা গেট দিয়ে অ্যান্টিবায়োটিক ঢুকছিল। ওরা বললো ঠিক আছে, তুই এক কাজ কর, 3টে গেট বন্ধ করে দে। আগে 5টা দিয়ে 50 জন ঢুকছিল, এখন যেই 3টে বন্ধ করে দিলি তখন 20 জন ঢুকবে, ওদের পক্ষে ফাইট করা সহজ হয়ে গেল। সেকেন্ড বলছে আচ্ছা ঠিক আছে, এই দুটোকে না হয় তুই বন্ধ করে দিলি, ওই যে 3টে, ওগুলোকে দরজা রাখিস না, ওগুলোকে জানলা করে দে, ঢোক। কি করে ঢুকবি? কেন? তাহলে সাইজটা ছোট করে দিল, যে অ্যান্টিবায়োটিক সে আর ভেতরে ঢুকতে পারলো না। আবার 3 নাম্বার কি, ইফ্লাক্স পাম্প, তোদেরকে ভিডিও দেখালাম, যে যখনও ভেতরে ঢুকলো বলো হ্যাঁ এই যে এইদিকে এদিকে করে তাদেরকে বের করে দিল। তাহলে ভেতরেও স্টেই করতে পারলো না, তো কাজ করবে কি করে? এই মেকানিজম গুলো ব্যাকটেরিয়া ওভার পিরিয়ড ডেভেলপ করে। ওকে, সো they modify their cell membrane poring channels either in frequency, size or selectively. কে আসছে? ও অ্যাজিথ্রোমাইসিন, কিচ্ছু করতে পারবে না, চলে আনে দে। কে আসছে রে? ও বাবা মেরোপেনাম, দরজা বন্ধ করে দে। লাইক দ্যাট। প্রিভেন্টিং দ্য অ্যান্টিমাইক্রোবিয়াল ফ্রম এন্টারিং ইনটু দ্য সেল, কার ক্ষেত্রে দেখা যায়? সিউডোমোনাস, এন্টেরোব্যাক্টার, ক্লেবসিয়েলা। ওকে, ইফ্লাক্স পাম্প, এস্টেরিশিয়া কোলাই, স্ট্যাফাইলোকক্কাই, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এনজাইমেটিক ইনঅ্যাক্টিভেশন, by far the most common and most dangerous one. বিটা ল্যাকটামেজ, আজকে আমরা কি করি? অ্যামক্সিসিলিন বা ইউজ করি না, প্লেন অ্যামক্সিসিলিন এখন আর ইউজ করার জায়গা নেই, আমাদের ইউজ করতে হয় অ্যামক্সিসিলিন ক্ল্যাভুলিনিক অ্যাসিড, অ্যামক্সিক্ল্যাব, অ্যামক্সিক্ল্যাব পুরো নাম। কেন?
কারণ এই বিটা ল্যাকটামেজ এনজাইম প্রোডাকশন করছে। অ্যামাইনো গ্লাইকোসাইড মডিফাইং এনজাইম অ্যান্ড ক্লোরামফেনিকল অ্যাসিডাইল ট্রান্সফারেজ, প্রথম দুটো মনে রাখতে হবে। বিটা ল্যাকটামেজটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা ভোলা চলবে না। আর সেকেন্ড ওয়ান ইজ অ্যামাইনো গ্লাইকোসাইড মডিফাইং এনজাইমস। ওকে, কি হয়, এই যে পেনিসিলিন যেটা, সেখানে একটা বিটা ল্যাকটামের মতো রিং থাকে, আর এটা হচ্ছে একটা কাঁচি, কেটে দেয়। তাহলে কি হলো, কাজ করার ক্ষমতা থাকলো না ওর, লাইক দ্যাট। বাই মডিফাইং দ্য টার্গেট সাইটস, সেটাও দেখালাম। ফ্লোরোকুইনোলোন যেখানে ডিএনএ গাইরেজের উপর কাজ করে, সেই জায়গাটাকে চেঞ্জ করে দিল। ও তো কাজ করার জায়গাই পাবে না। ওকে ধরে আনতে বলেছিল লাল টুপিকে, লাল টুপি পরা কোনো লোক নেই ওখানে, সবাই নীল টুপি পরে ঘুরছে। সো এমআরএসএ টার্গেট সাইট অফ পেনিসিলিন, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন পিবিপি গেটস অল্টার্ড, PBP2A হয়ে যায়। সেকেন্ড, স্টেপটোমাইসিন রেজিস্ট্যান্স ইন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কেন, রাইবোজোমাল প্রোটিন সেটাকে চেঞ্জ করে নেয়, তার উপর কাজ করে। দিস ইজ দ্য ভেরি বেসিক অফ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, বিটা ল্যাকটামেজ এনজাইমস। It is capable of hydrolyzing the beta-lactam ring, the active site of the beta-lactam antibiotics, thereby deactivating their antimicrobial properties or antibacterial property. Produced by both gram-positive and gram-negative organism. Plasmid coded, transferred from one bacterium to other mostly by conjugation, শুধু স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের ক্ষেত্রে নয়, যেখানে হয় এটা ট্রান্সডাকশন। ওকে, এক্সটেন্ডেড স্পেকট্রাম বিটা ল্যাকটামেজ, সেটা কি, এটা ESBL, আরো ডেঞ্জারাস। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন সেফালোস্পোরিন আর মোনোব্যাকটামের এগেনস্টে রেজিস্ট্যান্ট। সেন্সিটিভ টু কার্বাপেনাম, মানে মেরোপেনাম, ইমিপেনাম, আর্টাপেনাম এগুলো, এন্ড কেফামাইসিন। বিটা ল্যাকটাম আর বিটা ল্যাকটামেজ ইনহিবিটর দুটো, এই যে বললাম ESBL প্রডিউসার যেগুলো এখন বেশিরভাগ থাকে, তাহলে তোকে হয় বিটা ল্যাকটামের সঙ্গে একটা বিটা ল্যাকটামেজ থাকবে, সেরকম কম্বিনেশন দিয়ে তোকে দিতে হবে। তাহলে কেন আমাদের এগুলো দেখা দরকার? পেশেন্ট যখন আমাদের কাছে ভর্তি হবে, সে কি বলবে, স্যার আই হ্যাভ বিন সাফারিং ফ্রম অ্যান ESBL প্রডিউসিং অর্গানিজম, বলবে? বলবে না। এই কারণে আমাদের জানতে হবে যে কোন ধরনের অর্গানিজম উইথ হুইচ টাইপ অফ রেজিস্ট্যান্স প্যাটার্ন ইজ প্রিভ্যালেন্ট ইন আওয়ার কমিউনিটি। পেশেন্ট আমাদের কমিউনিটি থেকে আসবে। ড্রাগে যখন আমরা ট্রিটমেন্ট করছি, আমাদের কাছে কিন্তু টাইম খুব লিমিটেড। পেশেন্ট খুব দ্রুত মাল্টি অর্গান ফেলিওরের দিকে যেতে পারে যদি সেপ্টিসিমিয়া হয়। তাহলে আমাদেরকে প্রথম থেকে চিন্তা করে রাখতে হবে যে আমরা কি দেব বা কি ধরনের প্যাটার্ন আসে, উইথ আ রোবাস্ট মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি সাপোর্ট। সেই কারণের জন্য এগুলো জানা। ওকে, নেক্সট, MC বিটা ল্যাকটামেজ। ইন অ্যাডিশন টু অ্যান্টিবায়োটিক্স হুইচ ESBL প্রডিউসার্স আর রেজিস্ট্যান্ট, কার ক্ষেত্রে ছিল, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন সেফালোস্পোরিন প্লাস মোনোব্যাকটাম। কে কে ছিল, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন সেফালোস্পোরিন প্লাস মোনোব্যাকটামস। তো এখানে দেখ, ESBL প্রডিউসার ওইগুলো তো হবেই, তার সাথে MC বিটা ল্যাকটামেজ আর রেজিস্ট্যান্ট টু কেফামাইসিনস অলসো। তাহলে এরা ছিল সেন্সিটিভ টু কার্বাপেনাম অ্যান্ড কেফামাইসিন। কে বাদ চলে গেল, কেফামাইসিন। তাহলে পড়ে থাকলো কে, এই টাইম টু রিস্টার্ট কি দেখাচ্ছে কৃতি? ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের আছে কার্বাপেনাম আর কেফামাইসিন। আমরা কেফামাইসিনটা বাদ চলে গেল, তাহলে কে পড়ে থাকলো, অনলি কার্বাপেনামস, তাই তো? নেক্সট, এইবারে আসছে কার্বাপেনামেজ। আমাদের লাস্ট যে ছিল, আমাদের ঋষভ পন্থ খেলছিল লাস্টে, সেও এবার আউট হয়ে গেল। সেটা কে, কার্বাপেনামেজ। Resistant to all those antibiotics with MC beta lactamase producer. In addition, they are also resistant to carbapenems. বোঝা গেল? Klebsiella pneumoniae carbapenemase KPC and New Delhi metallo beta lactamase NDM, দুটো
এক্সাম্পল। তাহলে এইবারে ভাব, যদি এটা যে কার্বাপেনামেজ প্রডিউসার কোনো মাইক্রো অর্গানিজম থাকে, তার রেজিস্ট্যান্ট প্যাটার্নটা কত ভয়ঙ্কর হবে। গট মাই পয়েন্ট? তাহলে তুই তাকে এক সপ্তাহ ধরে ট্রিট করে যাচ্ছিস, সে কোনো অ্যান্টিবায়োটিকে রেসপন্ড করছে না। তাহলে তুই যদি 48 ঘন্টার মধ্যে একটা ভালো মাইক্রোবায়োলজি রিপোর্ট পাস যে ইয়েস দিস ইজ দ্য পিকচার, রেজিস্ট্যান্স পিকচার, দেন ইউ ক্যান সেভ দ্য পেশেন্ট, আদারওয়াইজ নট। সো এটা যেটা তোদের কোয়েশ্চেনে আসে, একদম এটাই প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিউটেশনাল অ্যান্ড ট্রান্সফারেবল ড্রাগ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স টু ওয়ান ড্রাগ অ্যাট এ টাইম, আর ট্রান্সফারেবলটা মাল্টিপল ড্রাগস অ্যাট এ টাইম। ভেরি গুড। এটা লো ডিগ্রি অফ রেজিস্ট্যান্স, ওটা হাই ডিগ্রি অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স এখানে কম্বিনেশন অফ ড্রাগস দিয়ে ওভারকাম করা যায়, মিউটেশনালটায় ওর ক্ষেত্রে করা যাবে, যাবে না। ভিরুলেন্স অফ রেজিস্ট্যান্স মিউট্যান্টস মে বি লোয়ার্ড, আর এখানে কোনো ভিরুলেন্স কমানোর কোনো আমাদের ক্ষমতা জানা নেই। Resistance is not transferable to other organism but spread off by spring by vertical spread only, এখানে কিন্তু horizontal spread হয়। এই পয়েন্টগুলো কিন্তু বাবু মনে রাখতে হবে, বইতে আছে। You need to remember this, you need to write this. তাহলে কি হলো? অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ, মিসইউজ, ওভারইউজ, তাই তো? ওভার প্রেসক্রিপশন অফ অ্যান্টিবায়োটিক্স। সেকেন্ড, পেশেন্ট যারা, তারা ধর আজকে তুই পেশেন্টকে এক সপ্তাহের কোর্স দিয়েছিস, দুদিন খেয়ে বলো কমে গেছে আর খাবো না। ওই যে ইনকমপ্লিট থেরাপি, ইনকমপ্লিট ক্লিয়ারেন্স অফ মাইক্রোবিয়ালস, তাতে কি হলো? ওরা তো আজকে ধর 5টা ডাকাত আমাদের এখানে ঢুকেছে, তারা কিন্তু তাদের মধ্যে 2জন ধরা পড়লো, বাকিদের বললো না না ঠিক আছে ছেড়ে দে, আর করিস না কিন্তু। হ্যাঁ, তারা কিন্তু জেনে গেছে কোথায় কোথায় আমাদের সিকিউরিটি গার্ডরা দাঁড়িয়ে থাকে, সেই ইনফরমেশনটা নিয়ে তারা ফেরত যাচ্ছে। দ্বিতীয়বার তারা যখন আসবে, তারা কিন্তু সেই ব্যবস্থা করেই আসবে, তাই তো? সো 3 নাম্বার যেটা খুব বার্নিং ইস্যু এখন, সেটা হচ্ছে অ্যানিমাল ফার্মিং এ আমাদের ইউজ করা হয়। মাছের ক্ষেত্রে, পোলট্রির ক্ষেত্রে কোলিস্টিন ইউজ করা হচ্ছে মুড়ি মুরগির মতো। এবার চিন্তা কর, সেখানে অনেক ধরনের অর্গানিজম থাকে তো, তাদের মধ্যে আস্তে আস্তে কোলিস্টিন রেজিস্ট্যান্ট জিন তৈরি হয়ে যাচ্ছে। নাও আমরা মাছ মাংস খাচ্ছি and we are acquiring that gene. এমন হতে পারে কোনোদিন হয়তো আমাদের এমন কোনো একটা ইনফেকশন হলো যেটা কোলিস্টিন রেজিস্ট্যান্ট অর্গানিজম। সো নাও এটার কি সলিউশন কি? ভারত সরকার অনেকদিন ধরেই একটা শুরু করেছেন রিসেন্টলি, যদিও সেটা ইমপ্লিমেন্টেশন সব জায়গায় হয়নি। দ্যাট ইজ ওয়ান হেলথ অ্যাপ্রোচ, মাইক্রোবায়োলজিতেই পড়বি আমরা। সেখানে ধরা হচ্ছে দ্য নেচার, দ্য অ্যানিমালস অ্যান্ড দ্য হিউম্যানস একটা ট্রায়াডের অংশ। একটাও যদি ডিস্টার্বড হয়, বাকি দুটো ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে কোন ধরনের মেডিকেশনস ফার্মিংয়ে ব্যবহার করা যাবে না, তার গাইডলাইন বেরোচ্ছে এবং তার একটা জুরিসডিকশন আসছে। চেষ্টা করা হচ্ছে সেগুলোকে করার, কিন্তু ওই যে বললাম ইমপ্লিমেন্টেশন আমাদের এই ছোটখাটো শহরে সেটা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে। ডুয়েন্ডলিং অ্যান্টিবায়োটিক ডেভেলপমেন্ট, আগে অনেক অ্যান্টিবায়োটিক তৈরি হতো, মার্কেটে অনেক অ্যান্টিবায়োটিক এসছে, এখন আর হচ্ছে না। কেন? এটা তো সায়েন্সের কাজ, একটা মলিকুল তৈরি করা, সেই মলিকুলটা আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা। অনেক আছে, অ্যানিমালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল অনেক মলিকুল আছে, হিউম্যানের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল মডেল খুব বেশি নেই। কেন? কিছু কিছু সাইড এফেক্ট করে, কিছু লং টার্ম কনসিকুয়েন্সেস করতে পারে, সেগুলো আমরা ইউজ করতে পারি না। ওকে, পুয়ার হাইজিন অ্যান্ড স্যানিটেশন, इससे क्या होगा? ওই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজমগুলো অন্যদের ক্ষেত্রে ট্রান্সমিটেড হবে। আর কি? পুয়ার ইনফেকশন কন্ট্রোল ইন হসপিটালস। তাহলে কারণগুলো বোঝা গেল। এইবারে আমরা সিচুয়েশনটাকে একটু অ্যাসেস করি। এই মুহূর্তে অ্যান্টিবায়োটিক ছাড়া অন্য কোনো মোডালিটি আছে কি যেটা আমরা মাস স্কেলে ব্যবহার করতে পারবো ফর দ্য ট্রিটমেন্ট অফ ইনফেকশনস? ইজ দেয়ার এনি আদার মোডালিটিস অ্যাপার্ট ফ্রম অ্যান্টিবায়োটিক্স? নো।
তাহলে আমাদের কাছে দুটো অপশন আছে, অনলি টু। এক নাম্বার হচ্ছে এখনো পর্যন্ত যতটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েছে সেটাকে এই মুহূর্তে থামানো দরকার, এখানেই স্টপ করে দেয়, কারণ এরপরে যদি বেরিয়ে যায় আমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে, আমরা কিছু করতে পারবো না। আর সেকেন্ড হচ্ছে কি, আমাদের হাতে যে কটা মুষ্টিমেয় অ্যান্টিবায়োটিক এখনো আছে, এখনো ওয়ার্কিং, সেগুলোকে প্রপারলি ইউটিলাইজ করা। এইখানেই একটা খুব বড় কনসেপ্ট আসছে, ইজ দ্য গ্যাপ বিটুইন দ্য ক্লিনিশিয়ানস অ্যান্ড দ্য ল্যাবরেটরি পার্সোনাল। এটা কিরকম? ধর আজকে তোরা এখানে সমস্ত সাবজেক্ট পড়ছিস, দুদিন পরে তোদের মধ্যে someone will hold the stethoscope and someone will hold the microscope. Both are equally important, কারণ we are the part of a team. আজকে তুই শুধু ব্যাটসম্যানকে দিয়ে যেমন জিততে পারবি না, শুধু বোলারকে দিয়েও তুই জিততে পারবি না, পারবি কি? পারবি না। সো ইউ নিড আ ব্যালেন্স কম্বিনেশন, ব্যাটসম্যানও থাকবে, বোলারও থাকবে। ঠিক সেরকম আমাদের যেটা হবে, একটা ডায়াগনস্টিক অ্যাপ্রোচ, একটা হচ্ছে থেরাপিউটিক অ্যাপ্রোচ, রাইট? তো মুশকিল কি হয়, ধর আজকে যারা ক্লিনিশিয়ানস তারা যখন পেশেন্ট দেখছে, ওরা কি জানে, আর হয়তো যে ল্যাবে দেখছে, না জেনে ওষুধ দিয়ে দিলে তো হলো না। দেয়ার ইজ এ কমিউনিকেশন গ্যাপ। আমরা এটা ভুলে যাচ্ছি যে আমরা একই টিমে খেলছি, তাই তো? তাহলে তোরা জানিস 1999 সালে ভারতে উত্তর পশ্চিম সীমান্তে একটা যুদ্ধ হয়েছিল। কি যুদ্ধটা? কার্গিল। তো কার্গিলের যুদ্ধ যখন হয়েছিল, এটাকে ধরা হয়, মানে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার সায়েন্স, ওয়ান অফ দ্য টাফেস্ট ওয়ার হুইচ ওয়াজ ওন বাই দ্য ইন্ডিয়ান আর্মি। কিভাবে হয়েছিল, জিতেছিল কিভাবে? কারণ ওরা অনেক হাই অল্টিটিউডে বসে আছে, সেই এনিমি লাইন থেকে ওরা কন্টিনিউয়াস ফায়ারিং করে যাচ্ছে, এবং সেটাই হিসেব মতো সেটাই দাঁড়াতো যে কোনো আর্মির পক্ষে পসিবল ছিল না ওইটাকে আবার রিক্যাপচার করা। তখন ইন্ডিয়ান আর্মি আর্টিলারি সাপোর্ট চায়। আর্টিলারি সাপোর্টে কি হলো? আর্টিলারি সাপোর্টে তখন দেখা গেল যে টিম ওয়ার্ক কেমন হয়। দিস ইজ দ্য আর্টিলারি সাপোর্ট। তাহলে এই আর্টিলারি সাপোর্ট সঠিক জায়গায় বম্বিংটা করলো কি করে? একটা টিম গেছিল, যে টিম বলেছিল যে ও এত নাম্বার পজিশনে এত ডিগ্রিতে বসে আছে, সেটা আর্টিলারি দেখে ওইখান থেকে ফায়ার করেছিল। সো দিস ইজ দ্য টিম ওয়ার্ক। একজন গাইড করছে যে এটা আছে, এতজন সৈন্য আছে, এই পজিশনে বসে আছে, ওরা ঠিক সেই জায়গায় ওটাকে মুভ করিয়ে ফায়ার করছে। তো ক্লিনিশিয়ান ঠিক ওই আর্টিলারি সাপোর্টের মতো, ওরা কিন্তু নিজেরা দেখতে পাচ্ছে না, আর যে মাইক্রোবায়োলজি সে দেখতে পাচ্ছে, কিন্তু তার কাছে কিন্তু কামানটা নেই। তাহলে দুজনে যদি একসাথে হয়ে যায়, দেয়ার উইল বি আ পারফেক্ট টিম, একদম সচিন সৌরভ, তাই তো? সো অল উই নিড টু নো whether aseptic precautions is utilized in during the time of collection, কতটা বলেছে যতটা নিতে হবে ঠিক ততটাই নেওয়া হচ্ছে কিনা। অবশ্যই মেনশন করতে হয় কিগুলো, যখন একটা কন্টিনিউয়াস ফিভার নিয়ে আসছে, ডিউরেশন অফ ফিভার, কি কি অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়েছে, আর একটা ফর্ম, কোন জায়গা কোন এরিয়া থেকে এসছে। কেন তোরা যখন কমিউনিটি মেডিসিন পড়বি দেখবি প্রিভ্যালেন্স কোন জায়গায় আছে, পয়েন্ট সোর্স এপিডেমিক কিছু আছে কিনা সেটা বের করা যায়। সার্জিক্যাল সাইট অফ ইনফেকশনে অতি অবশ্যই কোন জায়গার উন্ড সেটা দেখতে হবে, পেটে না মাথায়। কেন? পেটের অর্গানিজম নিশ্চয়ই মাথায় উঠবে না, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ব্যাকটেরিয়াল ফ্লোরা থাকে। ওকে, আর কি ইনফেকশনটা কিরকম, ডেপথ অফ দ্য উন্ড। যদি আজকে সুপারফিশিয়াল ইনফেকশন হয় তাহলে অ্যানারোবিক ইনফেকশন হওয়ার চান্স কম, তাহলে দ্যাট ক্যান বি কালেক্টেড বাই সোয়াব অনলি। কিন্তু যদি অ্যানারোবিক তুই সাসপেক্ট করিস, ডিপ উন্ড, তাহলে সেটাকে কিভাবে কালেক্ট করবি? সোয়াব দিয়ে তো হবে না, কারণ সোয়াব মানে এক্সপোজ টু এয়ার, মারা যাবে কে বলো যারা অ্যানারোবিক অর্গানিজম আছে। দেন
সিরিঞ্জের মধ্য দিয়ে কারেক্ট করতে হয়, যাতে কোনো রকম ওটা কন্ট্যাক্টে আসে না। এবার ক্লিনিশিয়ানের কিছু প্রেফারেন্স আছে। ক্লিনিশিয়ানকে বলা হচ্ছে যে ধর আজকে মানে তোর যে বন্ধু ওখানে কাজ করবে সে বলবে যে হ্যাঁ আমি বুঝলি আমি এটা শুরু করেছি, পিপটাজোটা শুরু করেছি, তুই দেখ কি আছে। তুই এবার দেখলি ওইখানে গ্রো করেছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, তুই জানিয়ে দে যে গ্রাম নেগেটিভ মাইক্রো অর্গানিজম এগেনস্টে যে ট্রিটমেন্ট আছে সেটা খুব একটা প্রয়োজন নেই, ইউ হ্যাভ টু সুইচ টু অ্যান্টি গ্রাম পজিটিভ অর্গানিজম। ওকে, একটা প্রভিশনাল রিপোর্ট চাওয়া যেতে পারে। ধর 48 ঘন্টা যে টাইমটা লাগে তার মধ্যে প্রথমেই বলে দিলাম যে হ্যাঁ একটা অর্গানিজম দেখা যাচ্ছে অ্যান্ড ইট ইজ গ্রাম পজিটিভ অর গ্রাম নেগেটিভ, তাহলে এটা কোনো স্পেশাল টেস্ট লাগবে কিনা, মানে ফাস্টিডিয়াস হিমোফিলাস কিনা বা অন্যান্য কিছু কিনা সেগুলো। পেশেন্ট যদি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়, সেটা কোনো অর্গানিজম দিয়ে সাফার করছে, তাহলে প্রথম তোকে যেটা করতে হবে ইউ হ্যাভ টু ব্রেক দ্য চেইন। আজকে ওর থেকে যদি ওর পাশের আরেকটা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট অ্যাফেক্টেড হয়ে যায় তাহলে সেটার থেকে খারাপ আর কিছু নেই। সো ইউ আইসোলেট দ্য পেশেন্ট, তারপরে ট্রিট করো। ওকে, তাহলে কিভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে অ্যাপ্রোচ করা হবে? আগেই বলেছি আমাদের যতদূর পর্যন্ত রেজিস্ট্যান্স ছিল সেটাকে আটকাতে হবে, মানে এর বেশি যেন প্রোপাগেট না করে। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্যাট, সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে যে কটা অ্যান্টিবায়োটিক আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে সেগুলো যেন প্রপারলি ইউটিলাইজড হয়। তো তাহলে প্রথম হচ্ছে ওই যে বললাম কম্বিনেশন থেরাপি। সো দিস ইজ দ্য কম্বিনেশন থেরাপি। লো ডোজ অ্যান্টিমাইক্রো যেগুলো বলা হচ্ছে মিউটেশনাল ড্রাগ রেজিস্ট্যান্স, সেগুলোকে কিন্তু কম্বিনেশন থেরাপি দিয়ে আমরা অল্টার করতে পারি তো। rationale behind the combination therapy is to reduce the emergence of resistance rate during therapy and to achieve synergy. What do you mean by synergy? Yes? মানে ধর আজকে যখন যারা টেবিল টেনিস খেলিস তোরা দেখবি একজন ফ্রন্ট হ্যান্ড আর একজন ব্যাক হ্যান্ড, দুজনে হয়তো একসাথে পারিস না, কিন্তু দুজনের ওই রকম কম্বিনেশন হলে, ঠিক যেরকম দেখবি কোনো ক্রিকেট টিম যখন ওপেনিং ব্যাটসম্যান নামায় একজন হচ্ছে লেফট হ্যান্ডেড একজন রাইট হ্যান্ডেডকে নামায়, কেন? যারা বোলার তারা হিমশিম খেয়ে যায় ওই বল চেঞ্জ করতে করতে। ওকে, সো রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট ডিউরেশন অ্যান্ড ডিএসকালেশন টু প্যাথোজেন ডাইরেক্টেড থেরাপি, এগুলোকে বলা হতো 4D। এখন সিডিসি করে দিয়েছে রাইট অ্যান্টিবায়োটিক, রাইট পেশেন্ট, রাইট টাইম, রাইট ডোজ, রাইট রুট। ওকে, 5D। তাহলে রাইট ড্রাগ, রাইট পেশেন্ট, রাইট টাইম, রাইট ডোজ, রাইট রুট। কিরকম? আচ্ছা, এরপরে যে জায়গাটা আমাদের আসছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল যে স্টুয়ার্ডশিপ টিম যেটা তৈরি হবে সেটা কেমন, কি দিয়ে তৈরি হবে? প্রথম হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট। তোকে যদি তোর ইনস্টিটিউশন ওটা করতে পারমিশন দেয় তাহলেই কিন্তু তুই স্টেপটা নিতে পারবি, নিজের থেকে তো করতে পারবি না। সেকেন্ড, একটা টিম তৈরি হলো। থার্ড, ইনফ্রাস্ট্রাকচার। আমি যে মনিটরিং করছি, আমি যে ল্যাবরেটরি সাপোর্টটা চাইছি সেটা আমার আদৌ আছে তো। ফ্রেমিং অ্যান্টিবায়োটিক পলিসি, দিস ইজ ওয়ান অফ দ্য very 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 important crucial step nowadays. ইমপ্লিমেন্টিং দ্য স্ট্র্যাটেজি, শুধু তৈরি করলে হবে না, সেটাকে তো কাজে লাগাতে হবে। তুই ঠিক করলি যে আজকে আমি আগামীকাল সকাল থেকে উঠে আমি এক্সারসাইজ করব, প্রত্যেকদিন আমি 5 কিলোমিটার করে হাঁটবো, জিমে যাব ইত্যাদি। আমি যেমন করেছিলাম 5 বছর আগে, বাকিটা ইতিহাস। তো সেরকম করলে হবে না, ইউ নিড টু ইমপ্লিমেন্ট দ্যাট। আর কি, ওইটা স্ট্র্যাটেজিটা তুই ওখানে করে থেমে গেলি তা তো নয়, তোর কন্টিনিউয়াস স্টাফস আসবে, তোরা আসবি কাজে, আমাকে তোকে এখন থেকে শেখাতে হবে। দ্যাটস হোয়াট আই এম ডুইং রাইট নাও, এডুকেশন অ্যান্ড ট্রেনিং। সো অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট যেটা পাবলিকলি কমিটেড টু দ্য প্রোগ্রাম, মাল্টিডিসিপ্লিনারি কমিটি। কেন?
কনফার্মিং, ইমপ্লিমেন্টিং, মনিটরিং দ্য কমপ্লায়েন্স, সেটা করতে গেলে কিন্তু অনেক লোক লাগবে। কীরকম? ইনফেকশাস ডিজিজ ফিজিশিয়ান হতে পারে, ইনফেকশন কন্ট্রোল অফিসার হতে পারে, অর ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট। ওকে, আর কারা থাকবে? স্টুয়ারশিপ নার্স থাকতে হবে, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট থাকতে পারে, অফিসার ইনচার্জ অফ ফার্মাসি হতে পারে। ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টে কেন আমরা বলছি যে একটা রোবাস্ট ল্যাব লাগবে? কারণ এই যে তোর ধর অ্যান্টিবায়োটিক, এই যে এতগুলো অ্যামসি, ল্যাকটামেজ, কার্বাপেনামেজ, এগুলো যদি তোকে ডিটেক্ট করতে হয়, তুই একটা অর্ডিনারি ল্যাবে কিন্তু করতে পারবি না। তোর কিন্তু অতি অবশ্যই অটোমেটেড সাপোর্ট, অটোমেশন সাপোর্টটা দরকার। সেটা কীরকম? automated culture backtech or bacterial 3D, automated identification multitop, and automated sensitivity BITEC. Biomarkers, procalcitonin and CRP. What do you mean by that? CRP, what is CRP? C-reactive protein. What is that? What is C-reactive protein? ये बात कुछ हजम नहीं हुई. This is one type of acute phage protein. What do you mean by acute phage protein? যখনই কোনো আমাদের বডিতে ইনফ্ল্যামেশন হয় তখন সেই অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট বা প্রোটিনটা আইদার খুব বেড়ে যায় অথবা কমে যায়। আমাদের একটা নর্মাল রেঞ্জ আমরা জানি। যদি আমরা যখন টেস্ট করছি, তুই দেখছিস একটা পেশেন্টের কিছু একটা অসুবিধা আছে, টেস্ট করলি, তুই দেখলি সিআরপি অনেক বেশি, তার মানে দেয়ার ইজ ইনফ্ল্যামেশন। নাও দ্য ইনফ্ল্যামেশন মে বি অর মে নট বি প্রেসিপিটেটেড বাই ইনফেকশন, তাই তো? সি রিঅ্যাক্টিভ প্রোটিন কিন্তু বলতে পারবে না যে ইনফেকশন হয়েছে কি হয়নি, মানে সেটা কনফার্ম করতে পারবে না। দেয়ার ইজ ইনফ্ল্যামেশন ডেফিনেটলি, সেটা বলতে পারবে, কিন্তু সেটা বলতে পারবে যে তার নাম হচ্ছে প্রোক্যালসিটোনিন। প্রোক্যালসিটোনিন একটা লেভেলের উপরে উঠলে আমরা বুঝবো যে সেটা ব্যাকটেরিয়াল, আর তার নিচে হলে বুঝবো যে না, এটা ব্যাকটেরিয়াল নয়। র্যাপিড মলিকুলার টেস্ট অ্যান্ড ইমার্জেন্সি ল্যাব। এছাড়া কি লাগবে? হসপিটাল ইনফরমেশন সিস্টেম। আজকে ধর মেডিসিন ওয়ার্ডে একটা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম বেরিয়েছে, আমি ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট, আমি আমার ল্যাবে ডিটেক্ট করে ওটা চুপচাপ পাঠিয়ে দিলাম। ব্যাপারটা তো তা নয়। তুই আজকে পরের শিফটে যে আসবে তাকেও জানতে হবে, তারপরের শিফটে যে আসবে তাকে মেনটেন করতে হবে। সো দেয়ার শুড বি আ হসপিটাল ইনফরমেশন সিস্টেম, যাতে প্রত্যেকের কাছে সেই রিপোর্টটা আসতে পারে যে হ্যাঁ, এই পেশেন্টটা খারাপ পেশেন্ট, একে আমার স্পেশাল কেয়ার লাগবে। ওকে, অ্যান্টিবায়োটিক পলিসি যেটা, তার এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হয় দুটো ভাবে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। এর মধ্যে ফ্রন্ট কিভাবে আসে? কিছু রেস্ট্রিক্টেড, কিছু সেমি রেস্ট্রিক্টেড, কিছু আনরেস্ট্রিক্টেড। যদি ধর আজকে কিছু ড্রাগ আছে, যেমন তোর ধর এখানে কোট্রিমক্সাজোল, অ্যাজিথ্রোমাইসিন, এই ড্রাগগুলোর ইউজের ক্ষেত্রে কোনো বারণ নেই, কোই পাবন্দি নেই। কিন্তু যদি আজকে দেখা যায় যে ভ্যাঙ্কোমাইসিন, টিকোপ্ল্যানিন, ড্যাপ্টোমাইসিন, এই ড্রাগগুলো ইউজ করা হচ্ছে এবং সেটাও ইউজ করা হচ্ছে 3 দিনের বেশি, দেন ইউ হ্যাভ টু টেক পারমিশন ফ্রম দ্য এএমএস টিম, অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ টিম। তাদেরকে জানাতে হবে যে এই পেশেন্টের এই অবস্থা, এই ক্রেডেন্সিয়ালস, এই ল্যাবরেটরি রিপোর্ট, সো উই আর কন্টিনিউ মোর দ্যান 3 days দিস পার্টিকুলার ড্রাগ। সেটা যদি তারা পারমিশন দেয় তবেই তোকে ফার্মাসি সেটা দেবে, আদারওয়াইজ দেবে না। আর কিছু আছে সেটা তুই একটা ডোজ দিয়েছিস, তার থেকে বেশি যদি সেকেন্ড দিনের জন্য তোকে ডোজ লাগে, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে তোকে ওই এএমএস টিমের সাপোর্ট লাগবে। তার মধ্যে উদাহরণ কি আছে? যেগুলো লাস্ট রিসর্ট অ্যান্টিবায়োটিক, কোলিস্টিন, কার্বাপেনাম, টিগেসাইক্লিন। উই ক্যান নট লুজ দিস। যদি আমরা এইগুলোকেও আমাদের হাত থেকে বেরিয়ে যায়, ট্রাস্ট মি, আমাদের কাছে ট্রিটমেন্টের আদার কোনো অপশনস নেই। এইভাবে করা, কিন্তু এইভাবে চাবুক মেরে কতদিন করা হবে বাবা? এইভাবে তো হয় না। আমাদের প্রত্যেকের ভেতরে সেই এডুকেশনটা থাকতে হবে যে না, আমরা এটা ইউজ করব না। নিজেদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। তো তাহলে এইবারে আসছে যেটা, সেটা হচ্ছে ব্যাক এন্ড স্ট্র্যাটেজি। এএমএস টিম
কি করবে, এটাকে মোস্ট এফেক্টিভ স্ট্র্যাটেজি বলা হচ্ছে। কেন? তারা কি করবে, প্রথমে পলিসিটা ডিসকাস করবে সবার সাথে, তারপরে ধর যখন ওটাকে ইউজ করা হচ্ছে তখন তারা যে অডিট করবে মাঝে মধ্যে প্রেসক্রিপশন, গিয়ে দেখবে সব ঠিকঠাক আছে কিনা। যদি দেখা যায় যে 3 দিনের বেশি, তখনই ওরা জিজ্ঞেস করবে এটা ইউজ করলেন কেন, তখন বলবে যে এই কারণে ইউজ করেছি। সেটা যদি ভ্যালিড হয় দে উইল অ্যালাউ ইট টু কন্টিনিউ। যদি দেখা যায় যে না ইরেশনাল ইউজ হচ্ছে, দে উইল স্টপ দেয়ার। আন্ডারস্টুড? সো ব্যাক এন্ড স্ট্র্যাটেজি কিন্তু কেন মোর লিভার ইন্টেন্সিভ। তুই একজন ফার্মাসিকে ওখানে তালা লাগিয়ে দিলি, কাজ সহজ। কিন্তু এখানে যখন আমাদের 100 জনের বেশি ডাক্তার, আমরা প্রত্যেক দিন কি ওপিডিতে কি প্রেসক্রাইব করছি, আইপিডিতে কি প্রেসক্রাইব করছি, আইসিইউ, আইটিইউ, সিসিইউতে কি প্রেসক্রাইব করছি, সেটা যদি তোকে ওরকম করে খোঁজ করে করে বের করতে হয়, দ্যাট ইজ ডেফিনেটলি অনেক বেশি লেবার লাগবে। সেকেন্ড কি, মোর ওয়াইডলি প্র্যাকটিসড। কেন? কারণ একটা এমার্জেন্সি সিচুয়েশন, পেশেন্ট বাঁচবে কি মরবে তার ঠিক নেই, সেই সময় এই ড্রাগটা দে, ড্রাগটা দে, দেবো না, আগে পারমিশন নিয়ে এসো। যদি একটা খুব রাশ হসপিটাল হয়, আমাদের যদি একটা হেভি পেশেন্ট লোড থাকে, পারবি সেটা সবসময় করতে? পারবি না, প্র্যাকটিক্যালি পসিবল না। ইজিলি অ্যাকসেপ্টেড বাই ক্লিনিশিয়ানস, স্বাভাবিক। তুই একজন রেপিউটেড ক্লিনিশিয়ান, তুই বলছিস যে ওষুধটা দিতে, ফার্মাসি বলছে স্যার আমি আপনাকে তো ওষুধটা দেবো না। ওকে। provides a higher opportunity for educating and training the healthcare profession, কারণ বারবার আলোচনা হচ্ছে, সেটা বারবার ডিসকাশন হচ্ছে, তুই ওই জায়গায় তালা লাগাসনি, তুই কিন্তু বারবার ঘুরে ঘুরে সেটাকে প্র্যাকটিস করছিস। এটা দিয়েছেন, এটা দেননি, আচ্ছা এটা দিয়েছেন, এই যে ডিসকাশনটা, তাহলে কি হচ্ছে, ওই স্ট্র্যাটেজিটা আরো বেটার ইমপ্লিমেন্টেড, তোর পাশে আরো 30টা লোক শুনছে, তোর যারা স্টুডেন্ট যারা তোর সাথে ডিউটি করছে তারাও বুঝছে, তারাও ভবিষ্যতে সেটা প্র্যাকটিস করবে। অ্যান্ড ইম্প্যাক্ট ইজ ডিলেড বাট সাস্টেনেবল, তাই তো? ওকে, আমাদের সেই পেনশন প্ল্যানের মতো আর কি। সো এটা একটু দেখে রাখ, ডিডিটি আর ডিওটি, একটা হচ্ছে ডেইলি ডিফাইন্ড ডোজ পার 100 বেড ডোজেস অ্যান্ড ডেজ অফ থেরাপি পার 100 বেড ডোজ। এইটা কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজেস আউটকাম ক্যালকুলেটর, এইটা বাবা একটু মাথায় রাখবে, ঠিক আছে? ওকে, তাহলে ডেইলি ডিফাইন্ড ডোজ অ্যান্ড ডেজ অফ থেরাপি। সো নাও এম্পিরিক্যাল ভার্সেস টার্গেটেড থেরাপি, তোদেরকে ক্লাসে অনেকবার ডিসকাস করেছি এগুলো। পেশেন্ট প্রথম আমার কাছে যখন আসছে, তখন আমি তো জানি না কোন অর্গানিজম, আমার এখানে লোকাল যে আমার ডেটা রয়েছে সেখান থেকে আমার অ্যান্টিবায়োটিক পলিসি তৈরি করা হয়েছে, যে ইউটিআই নিয়ে যদি পেশেন্ট আসে, মোস্টলি হি অর শি উইল বি সাফারিং ফ্রম এস্টেরিশিয়া কোলাই, অ্যান্ড দ্যাট পার্টিকুলার স্ট্রেন অফ এস্টেরিশিয়া কোলাই মে বি সাসেপ্টেবল টু লিভোফ্লক্সাসিন। সো উই উইল স্টার্ট আওয়ার থেরাপি উইথ লিভোফ্লক্সাসিন। সব জায়গায় আমরা কিন্তু প্রথমেই তাকে কার্বাপেনামস দেব না, আমরা লিভোফ্লক্সাসিন দিয়ে শুরু করব। এর মধ্যে আমি কালচার পাঠাচ্ছি, কালচার আমাকে রিপোর্ট দিচ্ছে, আমরা পেশেন্টকে অ্যাসেস করছি, কালচার আমাকে রিপোর্ট দিল যে না লিভোফ্লক্সাসিনে হবে না, ইউ নিড টু সুইচ টু পিপটাজো অর কার্বাপেনামস। এটা হচ্ছে এসক্যালেশন। রিপোর্ট এলো লিভোফ্লক্সাসিন কেন, লিভোফ্লক্সাসিন ছাড়া এমনি সিপ্রোফ্লক্সাসিনও সেন্সিটিভ আছে, কোট্রাইমক্সাজলও সেন্সিটিভ আছে। এটা হচ্ছে ডিএসক্যালেশন, কমিয়ে দে, অকারণ পেশেন্টকে ওষুধ এক্সপোজার করে লাভ নেই, এইটা হচ্ছে ব্যাপার। টার্গেটেড অর প্যাথোজেন ডাইরেক্টেড থেরাপি, যেটা সেকেন্ডে আমরা করলাম, সেটা হচ্ছে প্যাথোজেন ডাইরেক্টেড থেরাপি। ধর আজকে বেরোলো এস্টেরিশিয়া কোলাই নয়, বেরোলো ক্লেবশিয়েলা, তখন ওটার যে পার্টিকুলার যে আমার সাসেপ্টেবিলিটি রিপোর্ট, আমি সেই অনুযায়ী সুইচ করে দিলাম। দিস ইজ প্যাথোজেন ডাইরেক্টেড থেরাপি। ওকে, নাও সাইট স্পেসিফিক অ্যান্টিমাইক্রোবিয়াল, তোদেরকে প্রথমেই বলেছি কোথায় ইনফেকশন সেটা না জানলে কখনো তুই সঠিক অ্যান্টিবায়োটিক দিতে পারবি না। লাংস, ড্যাপ্টোমাইসিন সেখানে কাজ করে না, তুই লাংসে কোনো হয়তো তার একটা রেসপিরেটরি নিউমোনিয়া, সেখানে তুই ড্যাপ্টোমাইসিন দিচ্ছিস, কাজ করবে? করবে না। সিএসএফ, পেশেন্টকে তুই ওরাল অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছিস, ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন খাওয়াচ্ছিস, কাজ করবে? করবে না।
ইউরিন, ক্লোরামফেনিকল ম্যাক্রোলাইড, অ্যাজিথ্রোমাইসিন অনেকে দেয়, ইউটিআই হয়েছে অ্যাজিথ্রোমাইসিন দেয়, কাজ করবে? কারণ ওটা ওই রাস্তায় বেরোয়ই না। ওকে, সো এখন যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে এমআইসি গাইডেড থেরাপি। হোয়াট ডু ইউ মিন বাই এমআইসি? মিনিমাল ইনহিবিটরি কনসেন্ট্রেশন। ওকে, এটা একদম প্রথমে পড়েছিলাম আমরা। ওকে, সেটা কি হয়? পারফর্ম বাই দ্য ডিডি অর বাই এমআইসি। অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট হচ্ছে এখন সমস্ত যেটা থাকে সেটা হচ্ছে এমআইসি। সো দিস ইজ দ্য হসপিটাল অ্যান্টিবায়োগ্রাম, হসপিটাল অ্যাসোসিয়েটেড ইনফেকশন অর সার্ভিলেন্স। সেখান থেকে একটা কিউমুলেটিভ অ্যান্টিবায়োগ্রাম করা হয়, সেখান থেকে অ্যান্টিবায়োটিক পলিসি, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ। So this is we got. So what is antimicrobial stewardship? এতক্ষণ পড়ে আমরা কি বুঝলাম? So it provides strategy for rationalizing use of antimicrobials in hospital. এটা হচ্ছে ছোট ডেফিনেশন। বড় ডেফিনেশন বললে বুঝতে হবে কোঅর্ডিনেটেড ইন্টারভেনশন designed to improve and measure the appropriate use of antimicrobial agents by promoting the selection of optimal drug regimen including dosing, duration of therapy, route of administration and to prevent toxicity and spread of drug resistance. All right, আজকে এখান পর্যন্তই। Thank you.